রক্তসিক্ত নিষিদ্ধ অনুভূতি পর্ব ২। শাওয়ার ছেড়ে দিয়ে হেঁচকি তুলে বসে বসে কাঁদছে মিষ্টি। পানির ফোঁটাগুলো বিষের ন্যায় বিচ্ছে শরীরে। উন্মাদের মতো ঘাড় মুখ শরীর হাত দিয়ে ঘষে যাচ্ছে। ঠোঁট কামড়ে চিল্লিয়ে উঠছে কিছুক্ষণ পর পর। বড্ড অসহায় লাগছে নিজেকে। আলভি কি করে এত জঘন্য কাজ করতে পারলো? কি করে পারলো নিজের ভালোবাসাকে অন্যের বিছানায় ছুড়ে দিতে? আলভির জন্য মনে যেটুকু ভালোবাসা অবশিষ্ট ছিল, আজকে সেটুকুর কবর দিয়ে দিল নিজ হাতে। সুমা প্রায় কতক্ষণ ধরে ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছে। হঠাৎ করেই কোথা থেকে দৌড়ে এসে সুমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছিল। সুমা কত জিজ্ঞেস করলো কি হয়েছে বলার জন্য, কিন্তু কোথায় কি মিষ্টি ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 1 ঘন্টা হয়ে এলো, বেরুনের নামগন্ধ নেই। হঠাৎ মিষ্টি দরজা খুলে দিল। মিষ্টির ভেজা মুখটার দিকে তাকিয়ে সুমার খুব কষ্ট হলো। অনেকক্ষণ যাবৎ কান্না করার কারণে চোখ ফুলে লাল হয়ে গিয়েছে, মুখটাও একটু ফুলে ভার ভার লাগছে। পাথরের মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে মিষ্টি। সুমা মিষ্টির এমন হাল দেখে ভয় পেল, শক্ত করে জড়িয়ে ধরল মিষ্টিকে। মৃদু কান্না করে বলল, কি হয়েছে বল না আমায়, আমি সব ঠিক করে দিব, প্রমিজ। তবুও এমন হয়ে থাকিস না। সুমা আর ছোট্টবেলার ভালোবাসার মানুষটিকে জানিস? মিষ্টি ভাঙা কণ্ঠে বলল, তুই তো কোনোদিন বলিসনি, জানবো কি করে? তোর প্রিয় সিঙ্গার আলভি ওয়াহিদ আমার ছোট্টবেলার হাবাগোবা ছিল। মিষ্টির কথা শুনে সুমা চট করেই মিষ্টিকে ছেড়ে তার মুখপানে তাকালো। বিস্ময়ের রেশ এখনো কাটছে না, চোখ দুটো কোঁচকে আছে এখনো। সেদিন ছিল স্কুল বন্ধ, শুধু প্রাইভেট পড়ার জন্যই স্কুলে যেতে হলো। তবে আমার যাওয়ার আরেকটি কারণ ছিল আলভি। বাড়িতে বসে থেকে মনটা কেমন আকুপাকু করছিল আলভিকে দেখার জন্য। অথচ কি অদ্ভুত, এখনো ভালোবাসি কথাটা বলা হয়ে ওঠেনি কারো। তবু নিজেদের মধ্যে এক অদৃশ্য টান অনুভব করি দুজনেই। এটাকে কি নাম দেওয়া যায় ঠিক বুঝে উঠতে পারছিলাম না কেউই। আসলে বয়সটাই এমন ছিল, ভালোবাসা আর ভালো লাগার তফাৎ করার মতো জ্ঞান হয়তো ছিল না। তবে দুজনের মধ্যে ভালো বন্ডিং ছিল। একজন আরেকজনকে না দেখলে কেমন ছটফটানি শুরু হয়ে যেত। হৃদয়ে যেন চৈত্র মাসের খরা লাগে যেন। ক্লাস 8-এর হাবাগোবা ছেলেটা মিষ্টির সান্নিধ্য পেয়ে নিজেকে অনেকটাই পাল্টে ফেলেছে। সেকেলে চশমার ফ্রেমটা বদলে চোখে আধুনিক চশমা পরল। তবুও চশমা খোলার পর তাকে অদ্ভুত লাগতো ঠিকই। মিষ্টির কাছে সেটা ছিল ভালো লাগা। চুলের কাটিং চেঞ্জ করে নতুন হেয়ার কাট করলো। সিল্কি চুলগুলো নতুন হেয়ার কাট পেয়ে যেন আকর্ষণীয় হয়ে উঠল। ক্লাসের সব মেয়েরাই একবার হলেও আলভির চুলে হাত বুলাতো। ব্যাপারটা যদিও মিষ্টির খারাপ লাগতো, তবে খুশিও হতো, কারণেই হাবাগোবা ছেলেটাকে একসময় সবাই একঘর করে রাখার মতো পরিস্থিতি তৈরি করেছিল। সেই ছেলেটাকে সবাই ধীরে ধীরে পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করছে, আর করবেই না কেন। এখন আলভি ক্লাসের মধ্যে প্রতিদিন পড়া দেয়, ভালো রেজাল্ট করে। তার চেয়ে বড় কথা, আলভি তার সুরের জাদুতে সবাইকে এক প্রকার মুগ্ধ করে রেখেছে।
স্কুলের বিভিন্ন প্রোগ্রামে পারফরমেন্স করে, সেটাও অবশ্য মিষ্টির ক্রেডিট ছিল। মিষ্টি গান লিখত আর সেই গান গেয়ে শোনাতো আলভি। মিষ্টি মুগ্ধ হয়ে শুনতো। মিষ্টি কত অনুরোধ করলো স্কুলের একটা প্রোগ্রামে যেন গান গায়, কিন্তু কে শোনে কার কথা। আলভি লজ্জায় মিয়ে যায় প্রতিবারই। তারপর একদিন বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হয় আরেকটি প্রোগ্রাম। মিষ্টি এবারও আলভিকে অনুরোধ করলো গান গাওয়ার জন্য, কিন্তু না, আলভি সাফ সাফ বলে দেয়, মাপ কইরা দেবন, আমার লজ্জা লাগে। মিষ্টি এবার খুব রেগে যায়। এক আলভির কলার চেপে ধরে, আরেক হাত কান মলে দিতে দিতে বলল, আহারে আমার মার পেটের ভাই, আজকে যদি গান না গিয়েছিস, গলা টিপে বোবা বানিয়ে তো দেবই, খালের পানিতে নিয়ে চুবিয়ে মারবো। এক প্রকার ধমকি ধামকি দিয়েই সেদিন প্রোগ্রামে পারফরমেন্স করতে বাধ্য করেছিলেন। তারপর থেকেই স্কুলের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতে শুরু করেছে আলভি। মিষ্টির মা মজিদা বেগম রুটি বানাচ্ছে আর ঠোঁট নাড়িয়ে মিষ্টিকে বকাবকি করছে। মানুষের ঘরের মাইয়ারা কি সুন্দর মার হাতে হাতে ব্যাগ কাম কইরা এরপর স্কুলে যায়, আর আমার ঘরের দামরা মাইয়া ঘুম থেকে উঠা আয়নার সামনে দাঁড়ায়, পুরা সকাল পার করে। মিষ্টির মা এমন আরো হাবিজাবি বক বক করে চলছে কতক্ষণ ধরে। মিষ্টি সেসব কথা কানে নিল না। এগুলো এখন প্রতিদিনেরই রুটিন। সকালে নাস্তা খাওয়ার পাশাপাশি বকা খেয়েও পেট ভরায় সে। ঠোঁটে হালকা লিপ জেল লাগিয়ে দুই ঠোঁট মিলিয়ে নিল ভালো করে। চুলগুলো উঁচু করে ঝুঁটি বেঁধে নিয়েছে, চোখের নিচে একটু কাজল পরেও নিল। বই গোছানোর পাশাপাশি আয়নায় একটু পর পর নিজেকে দেখছে আর মুচকি হাসছে। ইদানিং খুব সাজতে ইচ্ছে করে, ইচ্ছেটার কারণ জানা নেই তার। তবে মনে মনে আলভিকে ভাবে। আলভি একদিন বলেছিল চোখে কাজল পড়লে নাকি তাকে সুন্দর দেখায়। তারপর থেকেই যাই হয়ে যাক, কাজল দিতে ভোলে না মিষ্টি। সে কি আলভির ভালো লাগা প্রশ্রয় দিচ্ছে ভেবেই মনে মনে হেসে কুটি কুটি হয়। ওই জার্নি খাইতে আইসোস না কা, ঠান্ডা হইয়া তো আর খাইবি না, তোর তো পদের অভাব নাই। মায়ের চিল্লানিতে ঘর থেকে মিষ্টির বিরক্তিতে ঠোঁট উল্টে ধূপধাপ করে রুটি ছিঁড়ে মুখে দিতে থাকে। সবাই গোল হয়ে প্রাইভেট পড়তে বসেছে। পাঁচ বান্ধবীর মধ্যে লিজা ছাড়া সবাই উপস্থিত আছে। মূলত লিজার আর্থিক অবস্থা তেমন ভালো না, তাই সে সবার সাথে ভালো কোনো প্রাইভেট টিচারের কাছে পড়তে পারে না। এতে তার কোনো আফসোস নেই, কারণ সে তার বাবা মায়ের কষ্ট বুঝতে পারে। ছোট্ট রুমটির এ মাথা থেকে ও মাথায় লম্বা দুটো টেবিলকে একসাথে বিছিয়ে রাখা হয়েছে। টেবিলের দুপাশের চেয়ারগুলোতে সবাই বসে পড়ায় মন দিয়েছে। শুধুমাত্র মিষ্টির পাশের চেয়ারটি খালি পড়ে আছে, কারণ সবাই জানে মিষ্টির পাশের চেয়ারটি আলভির। আলভি ছাড়া এই চেয়ারে মিষ্টি কাউকেই বসতে দেয় না কখনো। মোটামুটি সবাই তাদের সম্পর্কে আজ একটু জানে। সবাই পড়ায় মন দিলেও মিষ্টির মন বসছে না বইয়ের পাতায়। তার মন যে আছে আলভিকে দেখার অপেক্ষায়। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আলভি এসে মিষ্টির পাশে বসলো। মিষ্টি যেন প্রাণ ফিরে পেল।
ফিসফিস করে জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন আজ? শরম করে জিজ্ঞেস করিস না কেন? কি চুরি করে ধরা পড়েছিস? বেঁধে রেখেছিল নাকি? ধুর, তোর যত আজাইরা চিন্তা। কাল রাত থেকে টয়লেটে আসছি আর যাচ্ছি, অবস্থা পুরো খারাপ। আলভির কথায় মিষ্টি শব্দ করে হেসে দিল। মিষ্টির হাসির শব্দে সবাই পড়া রেখে তার দিকে তাকিয়ে রইল। স্কুলে যেমন ভালো বান্ধবী থাকে, তেমন কিছু শয়তান মার্কা বান্ধবীও থাকে। তাদের মধ্যে একজন নেহা বিরক্তিতে কটমট করে উঠল, স্যার আপনি প্রতিদিন মিষ্টিকে ছাড় দেন বলেই মিষ্টি লাই পেয়ে গেছে নেহার কথায়। ছাড় আর একটু রেগে গেল মিষ্টির, অসন্তুষ্ট হয়ে মিষ্টির কান ধরে দাঁড় করিয়ে দিল। মিষ্টির দিকে তাকিয়ে সবাই মিটমিট হাসছে, সাথে হাসছে আলভিও। মিষ্টি পা দিয়ে লাথি মারলো আলভির পায়ে। মুহূর্তে আলভির হাসি মুখটা চুপসে গেল। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আজ তোরে আমি সত্যিই খালের পানিতে চুবিয়ে মারবো। পুরো 1 ঘন্টা স্যার মিষ্টিকে এভাবেই দাঁড় করিয়ে রাখলো। ছুটি দেওয়ার সাথে সাথে আলভি বই হাতে নিয়ে দৌড় লাগালো। পেছন পেছন তাড়া করলো মিষ্টি। চিল্লাতে চিল্লাতে বলল, দাঁড়া বলতাছি, ধরতে পারলে কিন্তু শাস্তি বাড়িয়ে দিব। আলভি দৌড় থামিয়ে থামিয়ে গেল। প্লিজ বোন, খালে ফেলিস না, স্কুল ড্রেস ভিজে গেলে স্কুলে যাইতে পারবো না, তখন তো তোরই খারাপ লাগবে। আলভি কথাটি শেষ করা মাত্রই মিষ্টি সোজা ধাক্কা দিয়ে দিল। আচমকা পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য আলভি মিষ্টির হাত আঁকড়ে ধরল। অবশেষে যা হওয়ার তাই হলো। আলভির সাথে মিষ্টিও পড়ে গেল খালের পানিতে। ভাগ্য ভালো দুজনই সাঁতার জানে। পানির মধ্যেই দুজনের মারামারি শুরু হয়ে গেল। মিষ্টি আলভিকে এলোপাথাড়ি থাপ্পড় দিচ্ছে। আলভি মিষ্টির ঝুঁটি বাঁধা চুল দু হাত দিয়ে খামচে ধরে টানছে। এ ওকে চুবিয়ে ধরছে তো, একেও চুবিয়ে ধরছে নাকে মুখে। পানি ঢুকে দুজনেরই কেশে উঠল। তারপর কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থেকে উচ্চস্বরে হো হো করে হেসে উঠল। নবাবপুর এলাকায় খুব সম্মানিত নামি দামি মানুষ ছিলেন আলভির বাবা। তার উপর মিষ্টিদের স্কুলের সভাপতি ছিলেন আলভির বাবা ওবায়দুল ওয়াহিদ। এলাকার গণ্যমান্য সেই ব্যক্তির মধ্যে ছিল না কখনো অহংকার। এই যে আলভির সাথে প্রতিদিন 5টি মেয়ে তাদের বাড়িতে আসে যায়, এতে তার কোনো মাথা ব্যথা নেই। উল্টো আজ নিজেই গাছে উঠেছে মিষ্টির জন্য আম পাড়ার জন্য। লোকটি বেশ হাস্যরসের মানুষ। আর আলভির মা হাওয়া বেগম, সে তো যেন এক মাটির মানুষ। মিষ্টিদেরকে নিজের মেয়ের মতো করে আদর করে। আলভিদের বাড়িতে আসলে যেন মনে হয় নিজের বাড়ি। আচ্ছা, এই ভালো মানুষগুলো তো একসময় আমার শ্বশুর শাশুড়ি হবে, তখন নিশ্চয় আরো বেশি আদর করবে। মিষ্টির ছোট্ট মনের ছোট্ট ভাবনাগুলো মিষ্টিকে লজ্জায় ফেলে দেয়। সকাল 7টার দিকে মিষ্টি প্রাইভেটের নাম করে আলভিদের বাড়ি চলে আসে। আন্টি, আলভি ঘুম থেকে উঠেছে, প্রাইভেটের সময় হয়ে যাচ্ছে। না মা, একটু তুলে দে তো। মিষ্টি আর কিছু শোধালো না। পা টিপে টিপে আলভির রুমে গিয়ে ঢোকে। গিয়ে দেখে আলভি উদাম গায়ে উপর হয়ে শুয়ে আছে। আলভিকে এই অবস্থায় দেখে মিষ্টির শরীরের
প্রত্যেকটি লোমকূপের মধ্য দিয়ে শিহরণ বয়ে যায়, মনে নতুন করে ছন্দপতন ঘটে, আখিদয় ভরে ওঠে লজ্জায়, ধীরে ধীরে লজ্জারাঙা নতুন বধূর মতো উপর হয়ে থাকা আলভির কাঁধ স্পর্শ করল, হালকা ধাক্কা দিতে দিতে বলল, এই হাবাগোবা ওঠ, কতক্ষণ ঘুমাবে? তোর জন্য প্রাইভেট মিস হয়ে গেলে মেরে হাড্ডি ভেঙে দেব বলে দিলাম। ঘুমের ঘোরেই চোখ বন্ধ করেই আলভি বিড়বিড় করে বলতে লাগলো, তোর স্বপ্নে এসেও আমায় মারা লাগবে, একটু ভালোবেসে চুমু তো খেতে পারিস। আলভির কথা শুনে মিষ্টির কান গরম হয়ে এলো। এই ছেলে ঘুমের ঘরে বলে কি? হঠাৎ মিষ্টির মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। মিষ্টি তার মুখ আলভির দিকে এগিয়ে নিয়ে গেল, দুই ঠোঁট ফাঁক করে শক্ত দাঁত কপাটি বসিয়ে দিল আলভির ঘাড়ে। ঘুমের ঘোরে আলভিও থাপ্পড় দিতে দিতে বলতে লাগলো, কুত্তা কুত্তা কুত্তা। হকচকিয়ে উঠে বসলো সে, চোখ ডলতে ডলতে দেখলো সামনে মিষ্টি গাল ফুলিয়ে বসে আছে। হাবাগোবার বাচ্চা, তুই আমাকে থাপড়াইলি কেন? তুই আমাকে কামড়াইলি কেন? তুই তো বললি। আমি কখন বললাম কামড় দিতে? আমি তো বলেছি চু। মিষ্টি ভ্রু উঁচিয়ে চেয়ে আছে। আলভি ভয়ে আর কিছু বলল না। বললে যদি আবার কামড় দেয়? কিরে, শেষ কর। চু কি বল? আলভি ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল কিছু না। মিষ্টি ঠোঁট টিপে হাসলো, তারপর তাড়া দিতে দিতে বলল, যা ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, আমি বিছানা গুছিয়ে দিচ্ছি। কথাগুলো বলতে বলতেই টাঙ্গিয়ে রাখা মশারি খোলার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠল। আলভি এক হাত দিয়ে মিষ্টিকে টান দিল, মিষ্টির আকম্বিক আছড়ে পড়ল আলভির বুকের উপর। আলভিও টলতে টলতে শুয়ে পড়ল বিছানায়। দুজনের মধ্যে আর বিন্দু পরিমাণ ফাঁক নেই। একজনের বুকের উপর পড়ে আছে আরেকজন, নজরে নজর মিলিয়ে দেনা পাওনার হিসেব চুকিয়ে নিচ্ছে। নীরব কণ্ঠনালীতে বেঁধেছে নতুন সুর, মনে বেঁধেছে গান। অনুভূতিরা দর্শকের ন্যায় করতালিতে ভারী করেছে কর্ণকুহর, অবাধ্য হওয়ার আশকারা দিচ্ছে বারংবার। আমাকে একটা চিমটি কাটতো মিষ্টি, কেন? তুই কি সত্যিই আমার এত কাছে? বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি বোধহয় এখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। স্বপ্ন বুঝি এত জীবন্ত হয়? আহা। মিষ্টি খুব জোরেই একটি চিমটি কেটে বসলো। আউস। আলভি মৃদু শব্দ করে উঠল, হাত ছাড়, থাক তুই তোর স্বপ্ন নিয়ে, আমি যাচ্ছি। আলভি ছাড়লো না, বরং আরেকটু শক্ত করে ধরলো। থাক না আরেকটু, শান্তি লাগছে। এভাবে টেনে ধরলি কেন? তুই কি আমার বউ লাগিস যে বিছানা গুছিয়ে দিবি? বউ নয় তবে হতে কতক্ষণ? কথাটি বলেই চোখ বড় বড় করে জিভ কামড়ে ধরল মিষ্টি। ছি, কি ভুলভাল কথা বলে যাচ্ছি। কি কি আরেকবার বল প্লিজ। বউ হবি আমার? মিষ্টি লজ্জায় লাল হয়ে গেল, মুখ লুকালো আলভির বুকে, উদম বুকে। নাক ঘষে লজ্জা দমানোর চেষ্টায় আছে সে। সবেমাত্র কৈশোরে পা রেখেছে, চেহারায় এখনো বাচ্চা বাচ্চা ভাব কাটেনি। তবুও লজ্জা পেলে মিষ্টিকে আদরে বিড়াল ছানার মতো লাগে, বিড়াল ছানার মতোই গুটিয়ে যায়। ক্লাসে বসে
মন দিয়ে ক্লাস করছে মিষ্টি। মেয়েদের শাড়ির বেঞ্চের একেবারে প্রথমে বসেছে মিষ্টি, আর ছেলেদের শাড়ির বেঞ্চের প্রথমে বসেছে আলভি। তাদের মধ্যকার ডিস্টেন্স বলতে শুধু হাঁটার জায়গাটুকুই। দুজন পড়ার ফাঁকে ফাঁকে একে অপরকে দেখছে। আলভি ব্যাগ থেকে বোতল বের করে পানি খাচ্ছিল, এমন সময় মিষ্টি বাঁকা হেসে চোখ মারল তাকে। বেচারা হা হয়ে তাকিয়ে থেকে পুরো বোতলের পানি মুখে ঢেলে দিল। তারপর আর কি ভিজে নেই একাকার তার কাণ্ডে। পুরো ক্লাসের সবাই শৃঙ্খলা ভেঙে উচ্চস্বরে হাসিতে মেতে উঠল। স্কুল ছুটির সময় 5 বান্ধবী একসাথে গেলেও এখন মিষ্টি আর আলভিকে তারা একটু স্পেস দেওয়ার চেষ্টা করে। তারা আগে পিছে হাঁটে সব সময়। আলভি আর মিষ্টি কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ মিষ্টির পেছনের দিকে চোখ যেতেই আলভি আঁতকে উঠে বলে, মিষ্টি, তোর জামায় রক্ত। আলভির কথা শুনে মিষ্টির হাঁটা বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে পেছনে ফিরে তাকায়। সত্যি তো, তার জামায় রক্ত এলো কি করে? মিষ্টির মুখটা মলিন হয়ে যায়। চিন্তিত কণ্ঠে বলে, এত রক্ত এলো কোথায় থেকে? আলভি মিষ্টিকে বলে ওঠে, খাল পাড়ে চল, হয়তো কোথাও থেকে লেগেছে, ধুয়ে দিব। দুজনই হাঁটতে হাঁটতে খাল পাড়ে চলে যায়। আলভি পানি দিয়ে মিষ্টির জামার পেছনের অংশটা ধুয়ে দিতে লাগলো। হঠাৎ করে আলভির পিলে চমকে উঠল, উত্তেজিত স্বরে জিজ্ঞেস করলো, তুই কি কোথাও ব্যথা পেয়েছিস? তোর সাদা পাজামাটাও রক্তে ভরে গিয়েছে। মিষ্টি এবার কেঁদেই দিল, আমার কি হয়ে গেল আলভি? আমার তো ব্যথা হচ্ছে না কোথাও, তবে এই রক্ত বের হচ্ছে কই থেকে? আলভিও ভয় পেয়ে গেল কিছুটা। মিষ্টি কাঁদতে কাঁদতে আবার বলল, আমার শরীরের সব রক্ত বুঝি বেরিয়ে যাচ্ছে। আলভি, আমি বোধহয় মরে যাব। আলভি মিষ্টির ঠোঁট চেপে ধরলো, এমন কথা বলিস না মিষ্টি, কিচ্ছু হবে না তোর। সাইকেলে উঠে বস, আমি তোকে বাড়িতে দিয়ে আসছি। কি অদ্ভুত প্রণয়! সদ্য বয়সন্ধিতে পা রাখা কিশোর কিশোরী জানে না বয়সন্ধিকালের শারীরিক অসুস্থতার কথা, পরিবর্তনের কথা, অথচ বিয়ে করার স্বপ্ন দেখে। বুকে মাথা রেখে শান্তি খোঁজে বিপরীত মানুষটার কাছে। এর নাম বুঝি ভালোবাসা? আদৌ কি হয় দুটো অবুঝ হৃদয়ের ভালোবাসা হয়ে ওঠা কি সম্ভব? নাকি এর নাম শুধুই ভালো লাগা? বাড়িতে এসেই মায়ের কাছে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মিষ্টি। অনেক জিজ্ঞেস করার পরেও মিষ্টি কান্না ছাড়া কোনো শব্দই কণ্ঠনালী থেকে বের করতে পারেনি। এই মাইয়ার পিচ চাড়া দিয়া বাইরা কথা বাইর করমু। কান্তাছোস কখন থেইকা? কি হইছে না কইয়া আর একবার যদি কাঁদছস? চোখ রাঙিয়ে কথাগুলো বলল মজিদা বেগম। মা, আমি মনে হয় মইরা যামু। দেখো না কত রক্ত বের হচ্ছে। এখনো কেঁদেই যাচ্ছে মিষ্টি। মাজিদা বেগম নিজের ভুলটা বুঝতে পারলেন। বয়স 14 কি 15 ঘরে। আসলেই ভেবেছিল মেয়েটাকে সবকিছু বুঝিয়ে দিবে, কিন্তু বলবে বলবে করে আর মনে ছিল না। আর আজ মেয়েটা না বুঝে কত ভয় পেল। মিষ্টির মা নিজের ঘরে গিয়ে একটি স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট এনে মিষ্টির হাতে দিল, ধর, এইটা পইরাল, ভয় পাওয়ার দরকার নাই। এডি সব মায়াগই হয়। আমার হইছে, আমার মার হইছে,
এরপর হের মার হইছে, ব্যাক মাইয়াকো এডি হয় প্রত্যেক মাসে মাসে একবার কইরা, এমন রক্ত যাইব, ডরানোর দরকার নাই। এডি হওয়া মাইয়াগো জন্য লক্ষ্মী। এডি যেই মাইয়ার না হইব হের কপাল পোড়া। মজিদা বেগম যতটুকু পারল নিজের মতো করে মেয়েকে বুঝিয়ে বলল, কেন মা, পোড়া কপাল কেন হবে? এডি না হইলে মাইয়াগো বাচ্চা কাচ্চা হয় না বুঝছস। আর এখন থেকে কেন পোলাগো লইগা হাত লাগাইতে দিবি না। হাত লাগলে বেডে বাচ্চা হইয়া যাইব, তখন সবাই ছি ছি করব, মান সম্মান নষ্ট হইয়া যাইব। কথাটা মজিদা বেগমকে সতর্ক করার জন্যই বলল। এইসবের ভয়ে মেয়েটা ছেলেদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, এই ভেবেই বলা। আর শোন, তোর আব্বুর সামনে বা কোনো পোলা মানুষের সামনে এডি কইতে যাবি না। বেড়া মানুষ এডি শুনলে শরম। এডি 7 দিন থাকবো, এই 7 দিন নামাজ পড়তে পারবি না, কোরআন শরীফ ধরতে পারবি না। কেন মা? কারণ এডি হইলে শরীর নাপাক হইয়া যায়, পবিত্র কাজ করা যায় না, আল্লাহ পাক কইরা দেয়। তোর আব্বু যদি জিগায় নামাজ পড়ছস নি, কবি হওয়া পড়ছি, বুঝতে দিবি না। এই ব্যাপারে মিছা কথা কইলে আল্লাহ কিছু মনে করে না, বুঝছস? বুঝেছি। এদিকে চিন্তায় আলভির ঘুম আসছে না। হঠাৎ করে মিষ্টির কি হলো বুঝতে পারছে না কিছুতেই। পরের দিন স্কুলে এসে আলভি ভ্রু কুঁচকে ফেলল। কালকে যেই রক্ত দেখেছিল মনে মনে ভেবে নিয়েছে মিষ্টি 3 দিনের আগে স্কুলে আসতে পারবে না। কিন্তু এই মেয়ে দেখি আজকে স্কুলে এসে হাজির। এই তুই না অসুস্থ, স্কুলে কেন এলি? ভালো হয়ে গেছে। কাল তোর কি অসুখ করেছে জানতে পারলি কিছু? জানি, কিন্তু বলতে পারবো না। মা বলেছে ছেলে মানুষকে জানতে দেওয়া যাবে না। আলভি মিষ্টির হাত ধরে বলল, প্লিজ বল না, আমায় বললে কিছু হবে না। মিষ্টি এক ঝটকায় হাত সরিয়ে নিল। এখন থেকে আর আমাকে ছুবি না। কেন? আমার কাল যেই অসুখ হয়েছে তার জন্য এখন কোনো ছেলে আমাকে গভীরভাবে স্পর্শ করলেই বাচ্চা হয়ে যাবে। কে বলেছে এসব? মা বলে দিয়েছে সব। চিন্তায় আলভির কপালে ভাঁজ পড়ল। ভেরি ইন্টারেস্টিং তো, রিসার্চ করে দেখতে হবে সত্যি কিনা। প্রতিদিনের ন্যায় আজকেও মিষ্টি আলভির বাসায় হাজির হলো। আলভিকে ঘুম থেকে তোলার দায়িত্বটা যেন একান্তই তার। চুপিসারে আলভির রুমে গিয়ে ঢুকলো, কিন্তু প্রতিদিনের মতো আজকে আলভিকে বিছানায় পেল না। বিছানা খালি পড়ে আছে। মিষ্টি আসার আগেই আলভি উঠে পড়েছে। মনে মনে আলভিকে কতগুলো গালিও দিয়ে ফেলল মিষ্টি। হঠাৎ পেছন থেকে আলভি এসে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু মিষ্টি ধাক্কা দিয়ে সরিয়ে কটমট দৃষ্টিতে তাকালো। তোরে কতবার বলছি আমাকে এখন থেকে ছবি না, বাচ্চা কাচ্চা হয়ে গেলে কি করব তখন? আলভি ঠোঁট কামড়ে হেসে বলল, বাচ্চা হলে তো ভালোই, আমার আর তোর জলদি জলদি বিয়ে হয়ে যাবে। কাছে আয়, একটু বেশি করে ছুঁয়ে দেই। মিষ্টি দাঁতে দাঁত চেপে কিছু বলতেই যাবে, ঠিক তখনই আলভি উচ্চ স্বরে হেসে উঠল। তুই আমাকে হাবাগোবা বলিস কোন দুঃখে? হাবাগোবা তো হলি তুই। থাপড়ামো ধইরা সুন্দর করে বল। কথায় কথায় তো গুন্ডাদের মতো মারের ভয় দেখাতে জানিস।
আর কিছু তো জানিস না? কাল আমি গুগলে সার্চ দিয়েছি তোর অসুখের ব্যাপারে। তোর অসুখটা হলো বয়স অন্ধিকালের একটি শারীরিক অসুস্থতা, যাকে পিরিয়ড টাইম বলে। এ সময় স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে হয়, আর ভয়ের কোনো কারণ নেই। পিরিয়ড আল্লাহর তাআলার রহমত বলতে পারিস। যদি এই পিরিয়ড না হতো, তাহলে কোনো মেয়ে মাতৃত্বের স্বাদ নিতে পারতো না। আর চুইলে টুইলে বাচ্চা টাচ্চা হবে না। খোদাই তোর আর প্যারা নিতে নিস না। তোর মা মিথ্যে কথা বলছে, তাহলে বাচ্চা হয় কেমনে? জানি না, গুগলে সার্চ কর। আমরা এখন অনেক ছোট, অতএব এখন বাচ্চা কিভাবে হয় জানার প্রয়োজন নেই। যখন তোকে বিয়ে করব তখন গুগলে সার্চ করব। শান্তি এবার আর একটাও প্রশ্ন করিস না বোন। বলিস তো বিয়ে করবি, তাহলে বোন কেন ডাকিস? আরে আরো 10 বছর পর যখন তোকে বিয়ে করব, ওগো, হ্যাঁ গো, শোনা গো, টুনটুনি, মনা পাখি সব ডাকবো। না, টুনটুনি ডাকিস না, আমার ভাল লাগে না। আচ্ছা ডাকবো না, এবার একটু ছুঁয়ে দেই। সময় নাই সর, দেরি হয়ে যাচ্ছে। স্যারের হাতে মার খেতে হবে আজ। আলভির বুকে মৃদু ধাক্কা দিয়ে বেরিয়ে গেল মিষ্টি। মিষ্টির যাওয়ার পানে তাকিয়ে আলভি বলে উঠল, ছবি না বলেও ছুঁয়ে দিলি, অবাধ্য হওয়ার আশকারা তো দিয়েই ফেললি। বন্ধু মহলের সবগুলো মিলে সবুজ ঘাসের উপর বসে বসে খেলছে। খেলার নাম ইচিং বিচিং। সুস্মি আর আলভি হাত মিলিয়ে উঁচু করে ধরে আছে, আর বাকিরা লাফ দিচ্ছে। প্রথমে লিজা, তারপর মিম, তারপর মারিয়া, সবাই একে একে লাফ দিল। এবার পালা মিষ্টির। যেহেতু মিষ্টির পিরিয়ড টাইম চলছে, তাই লাফ ঝাঁপ দিতে বেগ পেতে হচ্ছে। তবুও দৌড়ে এসে লাফ দিতে নিচ্ছিল, কিন্তু আলভি চালাকি করে হাতটা আরেকটু উঁচু করে ধরল। বেশ ধপাস করে পড়ে গেল মিষ্টি। একা একা তো আর পড়েনি, সুস্মি আর আলভিকে নিয়েই পড়েছে। সুস্মি চিল্লাতে চিল্লাতে বলল, ও মা গো, আমার মাজাটা ভাঙা গেল গো। মিষ্টি খুব ব্যথা পেয়েছে, তাই উঠতেও পারছে না, বসে আছে আলভির পিঠের উপর। আলভি জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, ওঠ বোন, আর একটু দেরি হইলে আত্মাটা ফুরুত করে বেরিয়ে যাবে। মিষ্টি আইসিভাবে আর একটু চেপে বসলো। বল, আর ফাজলামি করবি? তুই ইচ্ছে করে হাত উঁচু করে আমাকে ফেলেছিস, মাপ চা। আল্লাহর কসম, ভবিষ্যতে কখনো তোর পেছনে লাগবো না। এইবারের মতো মাপ কইরা দে। মিষ্টি উ আ শব্দ করতে করতে উঠে দাঁড়ালো। সুস্মি, মিষ্টি, আলভি তিনজনেই ল্যাংলাতে ল্যাংলাতে ক্লাসের দিকে এগিয়ে গেল। বর্তমান স্কুল লাইফটাই যে এমন বড় হয়ে যায় তরতর করে, অথচ বাচ্চামো স্বভাবটা কাটিয়ে উঠতে পারি না। প্রাইমারিতে ছিল শুক্রবারের অপেক্ষা। শুক্রবারকে ঘিরে কত প্ল্যান করে রাখা হতো, হিসেব নেই। আর মাধ্যমিকে এসে শুক্রবার মানেই যেন মন খারাপের সময়। স্কুলে না আসতে পারার যে কি কষ্ট। বন্ধুদের সাথে দেখা হবে না, কথা হবে না সারাদিন, এটা ভাবলেই মনটা খারাপ হয়ে যেত। কারণ হাই স্কুল লাইফ আর কিছু দিক আর না দিক, কিছু ভালো বন্ধু দেয়, বন্ধুদের সাথে কিছু ভালো সময় দেয়, যেই সময়টা আজীবনেও ভোলা যায় না, বরং বারবার ফিরে পেতে ইচ্ছে করে। তবুও প্রকৃতির নিয়মের বাইরে যাওয়া তো সম্ভব নয়। সব
ছেড়ে ছুড়ে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হয়। মন পড়ে থাকে সেই বাচ্চামির দিনগুলোতে। বারবার ফিরতে মন চায় হাই স্কুলের বাউন্ডারিতে। স্কুল লাইফে খুব করে তাড়াতাড়ি বড় হতে চাইতাম। ভাবতাম বড় হলেই বুঝি পৃথিবীটাকে বুঝতে পারবো। এখন বড় হয়েছি ঠিকই, সব বুঝতে শিখেছি। তখন কিছু না বুঝেও দিব্যি হ্যাপি ছিলাম, আর এখন সব বুঝে জীবন কঠিন। কথাগুলো বলতে বলতে সুমা দম নিল। তারপরের কাহিনী বল। পাশ ফিরে তাকিয়ে দেখে মিষ্টি ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যেও ফুঁপিয়ে উঠেছে একটু পর পর। চারিদিকে ফজরের আজান শোনা গেল। সুমা মিষ্টিকে আর জাগালো না। মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে নামাজ পড়তে চলে গেল। হসপিটাল থেকে গাড়ি করে বাড়ি ফিরছে তানজিল। আলভি আজ সকালে খোঁজ নিতে এসে দেখে তানজিল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর আর দেরি না করে হসপিটালে নিয়ে যায়। মাথায় মোট 14টি সেলাই লেগেছে। মাথায় ব্যান্ডেজ করে দিয়ে ডক্টর একদিন হসপিটালে থাকতে বলে, কিন্তু তানজিল থাকবে না। এক প্রকার জোর করেই চলে এসেছে। ড্রাইভিং সিটে বসে চুপচাপ গাড়ি চালাচ্ছে আলভি। সাইডে বসে তানজিল জেদে ফেটে যাচ্ছে। হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিল আলভি। মনে হচ্ছে তার গাড়ির সামনে কেউ চাপা পড়েছে। তানজিল দ্রুত দরজা খুলে নেমে যাওয়া মাত্রই কোনো মেয়েলি হাত তার কলার চেপে ধরে নাক বরাবর ঘুষি মারল। কোনো মেয়ের হাতেও এত শক্তি থাকে? ভাইরে ভাই! নাক ফেটে হালকা রক্ত বেরিয়ে গেল। তানজিল নাক থেকে হাত সামনে ধরে দেখল রক্ত বেরোচ্ছে। অগ্নি চোখে তাকিয়ে দেখল তার সামনে সুমা দাঁড়িয়ে চোখ দিয়ে তার দিকে অগ্নিবর্ষণ করছে। সুমাকে দেখে মেজাজ চটে গেল। ডাক্তারওয়ার বাচ্চা, তোর সমস্যাটা কি? আমার সাথে তোর কিসের শত্রুতা? পায়ে পা লাগিয়ে শত্রুতা বাড়াতে কেন আসিস? একটুর জন্য তো দিছিলি আমার বন্ধুটিকে মেরে ফেলে। ওরে আমি এমনিতেও মেরে ফেলতাম, ভাগ্য ভালো বেঁচে গেছে। কথাটি শেষ করে দম নেওয়ার সুযোগ পেল না। সুমা তানজিলের নিজ বরাবর লাথি মেরে দিল। তানজিলও মাগো বলে 2 হাত দিয়ে চেপে ধরল। এতটাই অহংকারে আমার বান্ধবীর দিকে হাত বাড়িয়েছিস, এবার দেখ কেমন লাগে। মার বাচ্চা তোরে আমি দেইখা নিমু। ব্যথায় কাতরাতে কাতরাতে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল তানজিল। বিনিময়ে সুমা ব্যঙ্গাত্মক হাসি দিল। গাড়িতে পুরোপুরি চাপা পড়ার আগেই আলভি ব্রেক কষে নেয়। আচমকা গাড়ির মৃদু ধাক্কায় সিটের বেগ পেতে কষ্ট হলো। কপালের উপর খানিকটা কেটে লাল রক্ত বেয়ে নাক বেয়ে পড়ছে। পাকা রাস্তার মধ্যে পড়ে যাওয়ায় হাঁটু আর কোনোই ছিলে গিয়েছে কিছুটা। হাঁটুর কাছে পাজামাও ছিঁড়ে গিয়েছে, যার কারণে ব্যথার চেয়ে বেশি অস্বস্তি লাগছে। আই অ্যাম সরি মাহিদা, আমি ইচ্ছে করে করিনি। বলতে বলতে আলভি হাত বাড়িয়ে মিষ্টিকে তুলতে যায়। মিষ্টি মুখ ফিরিয়ে নিয়ে বলে, অযথা মিথ্যা আদিক্ষেতা দেখাতে হবে না। কাল রাতে এই জানোয়ারটার মাথা ফাটাতে না পারলে এর চেয়েও খারাপ অবস্থা হতো। ঘাড় তেরা মেয়ে, এখনো তেজ 1 ইঞ্চিও কমেনি দেখছি। তোমার তেজ কি করে কমাতে হয় আলভি ওয়াহিদ ভালো করে জানা আছে। হাত ঝাড়তে ঝাড়তে আলভি তানজিলকে নিয়ে গাড়িতে চলে যায়। গাড়ির দিকে তাকিয়ে মিষ্টি মনে মনে আওড়ায়, অতি
বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। মারিয়া, মিমলিজা, সুস্মি আর আলভি মিলে মিষ্টির জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। আজ বাদে কাল মিষ্টির জন্মদিন। অনেক বছর ঘুরে ফিরে এই দিনটি আসে, তবে মিষ্টি এবছর তার জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড। মনে মনে আলভির কাছে বিশেষ কিছু পাওয়ার ইচ্ছে জাগলো। এই হাবাগোবা, কাল আমার জন্মদিনে তুই আমাকে স্পেশাল কিছু দিবি না? আমার কাছে টাকা নেই, 200 টাকা ছিল তোর জন্য কেক কিনবে, সেখানে দিতে হয়েছে, আর আমি কিছু দিতে পারবো না। আলভির কথা শুনে মিষ্টির হাঁটা বন্ধ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। ঠোঁট উল্টে জিজ্ঞেস করলো, তুই মজা করছিস? আরে বোন দেখ, আমি তো আগে জানতাম না যে তোর জন্মদিন কাল। আগে বলে রাখলে তো টিফিনের টাকা জমিয়ে রাখতাম। আমার কাছে মাত্র 200 টাকাই ছিল, কি করব বল? তুই মন খারাপ করিস না, আমি কয়েকদিনের মধ্যে টাকা জমিয়ে তোর জন্য গিফট কিনে আনবো। কি চাই তোর বল? মিষ্টি কথা না বলে ব্যাগ থেকে 100 টাকার নোট বের করে আলভির হাতে দিয়ে বলল, আমার কাছে এই টাকাটাই ছিল। ভাবছি তুই গিফট দিলে রিটার্ন কিছু দিব তোকে। এখন ধর, এখানে 100 টাকা আছে, আরও 10-20 টাকা ম্যানেজ করে আমার জন্য নিজের পছন্দ করে একটা পায়লা নিস। আলভি প্রথমে নিতে চাইল না, পরে মিষ্টির জোড়াজড়িতে নিতে বাধ্য হলো। পরের দিন মিষ্টি একটু সেজেগুজেই আলভিদের বাড়ি চলে আসলো। সেখানে আগে থেকেই মারিয়া, মিম, লিজা, সুস্মি অপেক্ষা করছে। আলভির রুমটা তারা বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে। রুমটা খুব বেশি বড় নয়, একটি খাট, একটি ড্রেসিং টেবিল আর আলভির পড়ার টেবিল দিয়েই ছোট রুমটি ভরাট করা। পড়ার টেবিলের উপর ছোটখাটো আধা পাউন্ডের একটি চকলেট কেক রাখা। মিষ্টি কেকের দিকে চোখ বুলাতেই লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। কেকের গায়ে ছোট ছোট অক্ষরে লেখা, হ্যাপি বার্থডে আলভির বউ। উফ, কি লজ্জাজনক ব্যাপার। মিষ্টি লজ্জা চাহনিতে আলভির দিকে তাকালো। আলভি মিষ্টির লজ্জাটা আরেকটু বাড়িয়ে দিতে চোখ টিপ দিল। ব্যাস, মিষ্টি লজ্জায় চোখ বন্ধ করে নিল। তোরা ভাই পরে লজ্জা পাস, কেকটা কাট। আমার জিভে পানি এসে আবার শুকিয়েও যাচ্ছে। সুস্মির কথা শুনে সবাই হেসে দিল। তারপর কেক কাটা শুরু করলো। মিষ্টি প্রথমে আলভিকে খাইয়ে দিল, তারপর বাকি সবাইকে খাইয়ে দিল। আলভি সুরেলা কণ্ঠে গান ধরল। উষার আলো রং ছড়ালো, আধার হলো বিলীন। আলোক ছটায় জানান দিল, আজ তোমার জন্মদিন। ভোরের পাখি উঠছে ডাকি, এলো রে নতুন দিন। এই প্রহরে খুশির লহরে আজ তোমার জন্মদিন। গাছের পাতা দুলছে হাওয়ায়, নাচছে তা ধিন ধিন। প্রাণ জেগেছে, মন মেতেছে, আজ তোমার জন্মদিন। স্নিগ্ধ হাওয়া, শীতল ছোঁয়া, বাজালো সুরের বিন। কানের পাশে বলল হেসে, আজ তোমার জন্মদিন। শুভকামনা রইল আমার, দিনগুলো হোক রঙিন, দুঃখ কমুক, সুদিন আসুক, শুভ হোক জন্মদিন, শুভ জন্মদিন। গান শেষে আলভি বুক পকেট থেকে একটা নুপুর বের করে মিষ্টির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সযত্নে নিজের মিষ্টির পা নিজের কোলের উপর রেখে আলতো হাতে মিষ্টির পায়ে পায়েল পরিয়ে দেয়। আলভির স্পর্শ পেয়ে মিষ্টি চোখ বন্ধ করে নিল, গা ভাসিয়ে দিল অনুভূতির জোয়ারে।
মিষ্টি শোন কি বল, পায়েলটার দাম 80 টাকা নিয়েছে, বাকি 20 টাকা আমি খাইয়ে ফেলেছি। চোর হইলেও ইমানদার আছিস। আলভি নিচে তাকিয়ে মাথা চুলকালো। বর্তমান সবই তো ঠিকঠাক, তবে বিচ্ছেদের কারণটা কি? সুমা গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো। সেসব পরে আরেকদিন শুনে নিস, আগে চল ভার্সিটিতে যেতে হবে। বই গোছাতে গোছাতে মিষ্টি সুমাকে তাড়া দিল। একি, সুতো নিচ্ছিস কেন ব্যাগে? সুমা অবাক হয়েই শুধালো। কাজ আছে, তুই বুঝবি না। হাতের ইশারায় একটি রিকশা ডেকে সুমাকে রিকশায় উঠিয়ে দিল মিষ্টি। কিরে, তুই উঠলি না যে? আমার একটি কাজ আছে, তুই চলে যা, আমি হেঁটে আসছি। আচ্ছা, সাবধানে, কাজ শেষ করে চলে আসিস। যাচ্ছি তাহলে। সুমাকে বিদায় দিয়ে মিষ্টি হেঁটে হেঁটে কিছু দূর এগিয়ে এলো। সামনে তাকিয়ে ঠোঁট এলিয়ে হাসলো। কয়েকদিন ধরে এই রাস্তা দিয়ে যাওয়া আসার সময় এই গাব গাছটা চোখে পড়ে মিষ্টির। কিছুদিন ধরে দেখছিল গাবের ফুল মাটিতে বিছিয়ে পড়ে আছে অবহেলায়, তাই আজ সাথে করে সুতো নিয়ে এসেছে। গাবতলায় বসে মালা গাঁথবে। মানুষ কত রকম ফুল প্রেমী হয়, গোলাপ, হাসনাহেনা, বেলি, বকুল। বিশেষ করে এই সব ফুলের প্রতি মেয়েদের কোমল মন দুর্বল। কিন্তু এই সব ফুলকে ছাড়িয়ে মিষ্টির মনে কোমল জায়গা জুড়ে আছে গাবের ফুল। তারও অবশ্য কারণ আছে। একদিন মিষ্টি আলভির কাছে ফুলের বায়না ধরেছিল। যেহেতু স্টুডেন্ট মানুষ, ফুল কেনার মতো হাতে টাকা ছিল না। যাই ছিল গঞ্জে যাওয়ার আসার ভাড়াতেই চলে যেত। তাই বুদ্ধি করে আলভি তাদের গাব গাছের ফুল দিয়ে মালা গেঁথে আনলো মিষ্টির জন্য। মালাটা খুব সুন্দর হয়েছিল। মিষ্টিও মালাটিকে যত্ন করে খোঁপায় বেঁধে রেখেছিল। সারাদিন কথাগুলো মনে পড়ে আনমনে হাসলো মিষ্টি। মালা গেঁথে একটি মালা গলায় পরে নিল, আরেকটি মালা গেঁথে মাথায় টিকলির মতো করে বেঁধে নিল। হাতের চুড়িও বানালো। তারপর মন চাইলো কানের দুল বানাতে, কিন্তু কানে লাগাবে কি করে? তারপর বুদ্ধি করে আগে থেকে পড়ে থাকা কানের দুলের সাথে বেঁধে দিল। দূর থেকে একটি প্রাইভেট কার থেকে শুকনো দৃষ্টিতে মিষ্টির বাচ্চামো দেখছে একজোড়া চোখ। এই যে মাটিতে পড়ে থাকা অযত্নের অবহেলার ফুলগুলো যেন মিষ্টির ছোঁয়ায় আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ফুলগুলো গায়ে জড়িয়ে মিষ্টি মুচকি হাসছে, তার সাথে অজান্তেই ঠোঁটে হাসি ধরা দিচ্ছে আড়ালে চেয়ে থাকা চোখ জোড়ার মালিকের। মিষ্টি আবার ব্যস্ত হয়ে আরেকটি মালা গাঁথা শুরু করলো। হঠাৎ মিষ্টির হাতে সূচ ফুটে গেল। দুই ঠোঁটের ভাগ গলে অস্ফুট স্বরে উচ্চারণ করলো আ। গাড়িতে থাকা মালিকের বুকটা ধক করে উঠল। সুস্তা সুস সূচটা যেন তার বুকেই বিঁধল। ব্যস্ত পায়ে গাড়ি থেকে নেমে মিষ্টির সামনে এসে বসলো। কোনো কথা বলার সুযোগ না দিয়ে আঙ্গুল মুখে দিয়ে রক্ত চুষে নিল। কি করছেন কি আলভি ওয়াহিদ? মিষ্টির কথায় আলভি হুঁশে ফিরল। ঝাড়ি মেরে সরিয়ে দিল মিষ্টির হাত। অতঃপর কণ্ঠনালী গাঢ় করে বলল, এই মেয়ে, কি পড়েছ এসব? গাব গাছের পেতনির মতো লাগছে। ছি, যেমন নোংরা মনের মেয়ে তুমি, তেমন তোমার পছন্দ। কথাগুলো বলতে বলতেই মিষ্টির মালাগুলো টেনে ছিঁড়ে ফেলল। জোরে টানার কারণে মিষ্টি অবশ্য ব্যথাও পেল, কিন্তু আলভি সেদিকে ভ্রুক্ষেপ করল না। কষ্টে
মিষ্টির বুকটা ফেটে যাচ্ছে। আলভি বদলে গেছে, সাথে তার পছন্দ বদলে গেছে। বদলাবেই বা কেন? তখন আলভি ছিল শূন্য পকেটের মাঝে। আজ তার কত টাকা পয়সা আছে, এখন কি আর এই তুচ্ছ ফুলের মূল্য দেবে? মিষ্টি এই মুহূর্তে আলভিকে কড়া গলায় কিছু বলতে পারল না। কণ্ঠরোধ হয়ে গলা চেপে আসলো। গলা কথা না বাড়িয়ে কান্না করতে করতে দৌড়ে চলে গেল মিষ্টি। আলভি উদাস চোখে চেয়ে থাকে সেদিক পানে। গাবতলিতে বিছিয়ে থাকা ফুলগুলোর ওপর হাঁটু গেড়ে বসে পড়ে। এক মুঠো ফুল হাতে তুলে নিয়ে চিৎকার করে বলে ওঠে, সেদিন তোর ওই ফুল বাঁধা খোঁপায় থমকেছিলাম, আজ নতুন করে আবারও আমার গন্তব্য থমকে গেল তোর তুমিতে মুগ্ধ হয়ে। কয়েকদিন ধরে বাড়িওয়ালা খুব বিরক্ত করছে। 2 মাসের ভাড়া বাকি, এ মাসে যদি না দিতে পারে তবে বলেছে অন্য কোথাও বাসা দেখতে। সুমা আর মিষ্টি দুজনই অনাথ, খুব কষ্ট করে টিউশন পড়িয়ে নিজেদের পড়ার খরচ চালায়। তার মধ্যে বাড়ি ভাড়ার টাকাটা ম্যানেজ করতে হিমশিম খেতে হয়। সামনে ফাইনাল এক্সাম, ফর্ম ফিল আপের জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। বাড়িওয়ালাও বারবার শাসিয়ে যাচ্ছে, তুই বান্ধবী কি করবে বুঝতে পারছে না। সুমা পান্তা ভাতের থালাটা মিষ্টির সামনে দিয়ে বলে, তাড়াতাড়ি নাস্তা করে নে, চাল নিস আজকেই, কাল চাল না কিনতে পারলে না খেয়ে থাকতে হবে। মিষ্টি ভাতের থালার দিকে তাকালো। কালকের বেঁচে যাওয়া ভাতে পানি ঢেলে রেখেছিল সুমা, তার মধ্যেই একটা পেঁয়াজ আর মরিচ নিয়ে দুজনই তৃপ্তি করে খেলো। তারপর মিষ্টির ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। কিছু ভেবেছিস? সুমার কণ্ঠে অসহায়ত্ব স্পষ্ট। মাথায় আসছে না। আমি ফাইনালটা দিব না মিষ্টি, 1 বছর গ্যাপ গেলে তেমন কিছু হবে না। পাগল হয়েছিস তুই? একদম চিন্তা করবি না, একটা ব্যবস্থা ঠিক হবে। আমি কোন পথ কোনো পথ দেখছি না মিষ্টি, আছে একটা পথ। কি? আমার কানের দুলগুলো বিক্রি করে দিব, কিন্তু এটা তো তোর খুব প্রিয়। তোর বাদ দে তো, মানুষ বেঁচে নেই, স্মৃতি দিয়ে কি হবে? তার চেয়ে ভালো কাজে লাগাই। মিষ্টি স্বর্ণকারের দোকানে গিয়ে কানের দুলগুলো বিক্রি করে দিল। বিনিময়ে পেল 22,000 টাকা। মনে মনে হিসেব কষিয়ে নিল। বাড়িওয়ালার 3 মাসের ভাড়া 12,000 টাকা আর 8,000 টাকা দুজনের ফর্ম ফিল আপের জন্য লাগবে। বাকি 2,000 টাকা দিয়ে টুকটাক বাজার করে নিবে। টাকাগুলো হিসেব করতে করতে দোকান থেকে বেরোলো মিষ্টি। হঠাৎ কোথা থেকে যেন ছিচকে চোর এসে টান দিয়ে মিষ্টির হাতের টাকাগুলো নিয়ে উধাও হয়ে গেল। চোখের পলকে চোর উধাও। মিষ্টি কোথায় খুঁজবে? দিশেহারা হয়ে গেল। ধপ করে বসে পড়ল রাস্তায়। দাদিজানের শেষ স্মৃতি বিক্রয় করে দিল অভাবে পড়ে, আর সেই অভাবের টাকা চুরি করে নিল আরেকজন। শেষ আশাটুকু নিভে গেল। এখন কিভাবে পরীক্ষা দিবে সেটা ভেবেই কান্নায় ভেঙে পড়ল। দূরে টঙের দোকানে দাঁড়িয়ে পুরো বিষয়টা নজরবন্দি করেছে আলভি। মাঝে মাঝে সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছে দীর্ঘশ্বাস। বাসায় এসে মিষ্টি সুমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। শেষ আশাটুকু নিভে গেল রে সুমা। সুমা আঁতকে উঠে বলল, কি হয়েছে মিষ্টি? মিষ্টি মুমূর্ষ কণ্ঠে উত্তর দিল, দুলগুলো বিক্রি করে যেই টাকা পেয়েছিলাম চুরি হয়ে গিয়েছে। মিষ্টির কান্নায় সুমাও ভেঙে পড়ল। সত্যি, টাকার অভাব যে সবচেয়ে জঘন্য অভিজ্ঞতা একটা মানুষের জীবনে।
যার টাকা নেই সে ঠিকই প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। তার বেঁচে থাকা হয় দুর্বিষহ। চাচি, আর কয়েকটা দিন সময় দিন, আপনার ভাড়া দিয়ে দিব। আপনাকে তো বললাম টাকা চুরি হয়ে গিয়েছে। সামনে দাঁড়িয়ে থাকা ভদ্র মহিলাকে উদ্দেশ্য করে মিহি কণ্ঠে বলল মিষ্টি। ভদ্র মহিলার মুখ ভর্তি পান, গাল মুখ বাঁকা করে দাঁত দিয়ে চিবিয়ে যাচ্ছে। পানের লাল পানি গালি বেয়ে বেরিয়ে এসেছে মুখের বহির্ভাগে। ভদ্রমহিলা বাম হাত দিয়ে বাকিটুকু মুছে বাজখাই গলায় চেঁচাতে চেঁচাতে বলল, দেহ মাইয়া, এত চুরি টুরির কথা আমারে হুনাইতে আইও না। আমার ভাড়া লাগবো, ভাড়া দিবা, না দিতে পারলে বিদায় হইবা। তবে যাওয়ার আগে আমার 3 মাসের ভাড়া দিয়া যাইবা, যেমনে পারো, নইল পুলিশে দিমু। এই কইয়া রাখলাম। গায়ে গতরে তো ভালোই দেখা যায়, লাগলে শৈল বেচ্চা আমার ভাড়া শোধ কইরা যাইবা। মহিলার কথায় সুমার আগে গিয়ে ধাক্কা মেরে বসলো। রাগ জেদের সংমিশ্রণে বলল, যেখান থেকে বাড়ি ভাড়া দেব, তোর ভাড়া পাইলেই তো হইছে। একদম আজে বাজে কথা বলবি না, গাল টেনে ছিঁড়ে ফেলবো। আরো কিছু বলতে যাবে মিষ্টি সুমাকে বাধা দিয়ে মহিলার দিকে তাকিয়ে বলল, মাফ করবেন চাচি, ওর মাথা ঠিক নেই। আমাকে আর 3 দিন সময় দিন, টাকা দিয়ে দিব। মহিলাটি রাগে গজগজ করতে করতে বলল, 3 দিন যেন মনে থাকে। 3 দিন পর সোজা পুলিশ নিয়ে আসমু। তারপর হিংস্র চোখে সোমার দিকে তাকালো। আমার গায়ে হাত দিয়া ভুল করলি মাইয়া, হিসেব তোলা রাখলাম, কড়াই গন্ডায় উসুল কইরা ছাড়মু। দেখলি ওই মহিলা কি কথা বলল, আমি এক্সাম দিব না, টিউশনের টাকাটা পেলেই ছুঁড়ে মারবো মুখের উপর। চুপ করে থাকতে পারিস না? কি দরকার ছিল ঝামেলায় জড়ানোর? তো কি করব, এমনিতেই মাথা ঠিক নেই, তার উপর ওই মহিলা বাজে বকে যাচ্ছে। বেশি কথা না বলে ভাব কি খাবি এখন, চল তো, চাল তো শেষ। আমার কাছে ভাড়ার টাকা আছে, সেটা দিয়ে বরং 2টা রুটি কিনে আন, আজ হেঁটেই ভার্সিটিতে যাব। দরজার আড়ালে দাঁড়িয়ে প্রথম থেকেই পুরো ঘটনা দেখলো আলভি। চোখ দুটো ভয়ঙ্কর শক্ত করে বড় বড় পা ফেলে হেঁটে বেরিয়ে গেল। হঠাৎ করেই প্রকৃতি তার রূপ বদলে নিয়ে বর্ষণধারা শুরু করেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে আর ভার্সিটিতে যাওয়া হলো না। সারা বেলা একটা রুটি ভাগ করে খেয়ে কাটিয়ে দিল 2 বান্ধবী। 2টি রুটি কিনেছিল, একটা দুপুরের জন্য রেখে দিয়েছে। যেহেতু ঘরে চাল নেই, তাই এভাবেই দিন কাটাতে হবে। 2 বান্ধবী ফ্লোরের ওপর বসে জানালা দিয়ে তাকিয়ে আছে তাদের অনিশ্চিত জীবনের দিকে। বৃষ্টিময় দিন যেন রাতে পরিণত হয়েছে। থেকে থেকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের গুরুম গুরুম ডাক আত্মা কাঁপিয়ে তুলছে, শিহরণ জাগাচ্ছে শরীর আর মনে। প্রিয় একান্ত মানুষকে কাছে পাওয়ার ব্যাকুলতা বৃষ্টির বেগ বাড়ার সাথে সাথে সমান তালে বৃদ্ধি পাচ্ছে। কেউ পড়ে আছে খিদা পেটে, আবার চিন্তায় বোঝা নিয়ে। কেউ বসে ফুঁসছে প্রিয়তমার বিরহে, অন্যদিকে কেউ অশ্রু বিসর্জন দিচ্ছে নিজের সর্বোচ্চ পরপুরুষকে বিলিয়ে দিয়ে। গায়ের উপর বসে হায়নার মতো ছিঁড়ে খাচ্ছে মেয়েটির শরীর। মেয়েটি মৃত মানুষের ন্যায় চুপ করে আছে। এই নরপশুর হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা সে করছে না। বাহিরে বৃষ্টির প্রকোপ যত বাড়ছে, হায়নাটা যেন আরো বেশি হিংস্র হয়ে উঠছে। অবশেষে নিজের চাহিদা মিটিয়ে
সরে গেল মেয়েটির উপর থেকে, পাশে রেখে গেল টাকার মোটা বান্ডেল। মেয়েটি মূর্তির মতো একবার টাকার দিকে, তারপর সেই পাথরের মূর্তির চোখ থেকে গড়িয়ে পড়ল দু ফোঁটা নোনা জল। আঁচলে মুখ চেপে দাঁড়িয়ে আছে হাওয়া বেগম। আলভি একের পর এক জিনিসপত্র ভেঙে চলছে, হাত কেটে রক্ত পড়ছে, মাথার দিকটাও খানিকটা কেটে গিয়ে রক্ত বের হয়ে চোখ মুখে লেপ্টে গেছে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। রক্ত চোখে হাওয়া বেগমের দিকে তাকিয়ে ক্রোধান্বিত কণ্ঠে বলল, কোথায় আপনার স্বামী? ডাকুন তাকে। আমার জীবনটা নরক করে কিভাবে এত শান্তিতে আছে সে? কি হয়েছে আলভি? মায়ের সাথে এভাবে কথা বলতে হয় না। ওবায়দুল ওয়াহিদ ভরাট কণ্ঠে বলল, নারী যে মায়ের জাত। আপনি মানেন ওবায়দুল ওয়াহিদ? তোমার সাথে এ ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। এসব ছেলে মানুষই স্বভাব এখনো গেল না দেখছি। কথায় কথায় জিনিসপত্র ভেঙে ফেলো কেন? আলভি ফুসফুস করতে করতে ওবায়দুল ওয়াহিদের কলার চেপে ধরে বলে, আপনি বাবা হয়ে এতদিন কিছু বলিনি। আপনার ব্যবসায় আমি কখনো নাক গলাইনি। তাহলে আপনি কেন আমার জীবনে নাক গলালেন? কি উল্টো পাল্টা বলছো আলভি? কলার ছাড়ো বলছি। কি করছিস কি আলভি? বাবাকে ছাড়। পেছন থেকে আবির ওয়াহিদ রাগী কণ্ঠে বলল, এসে গেছে বাবার চামচা। আলভি বিড়বিড় করে বলল, কোনো কথা না বলেই ধাক্কা দিয়ে কলার ছেড়ে দিয়ে চলে যেতে লাগলো। হঠাৎ পা থামিয়ে দিয়ে পেছন ফিরে বলল, অন্তত একবার যদি টের পাই তোমরা আমার পেট পিছে বেঈমানি করছো, খোদার কসম তোমাদের পাপের সাম্রাজ্য ধ্বংস করে দিব। হাতের মধ্যে প্রেগন্যান্সি টেস্টের রিপোর্টগুলোতে স্পষ্ট লেখা আছে লিজা 2 মাসের গর্ভবতী। এই খবর প্রতিটি মেয়ের জন্য এক সুখকর বার্তা, কিন্তু লিজার জন্য যেন এই খবর দুঃখের বার্তা নিয়ে আসলো। বাড়ি আবির ওয়াহিদ যদি জানতে পারে লিজা গর্ভধারণ করেছে, তবে নিষ্ঠুর মনে পুরুষটা নিষ্পাপ বাচ্চাটিকে পৃথিবীর আলো দেখতে দিবে না ভেবেই শিউরে ওঠে লিজা। এই নিয়ে তৃতীয়বার গর্ভধারণ করলো লিজা। আগের দুবার আবির ওয়াহিদ কোনোভাবে জানতে পেরে জোর করেই গর্ভপাত ঘটায়। অতীতের কথা মনে উঠতেই লিজা দম বন্ধ হয়ে আসে। কত পুরুষের শস্য সঙ্গী হতে হয়েছে হিসেব নেই। গর্ভের বাচ্চাটা কোনো ক্লায়েন্টের তাও জানে না সে, শুধু জানে জীবনে তো কোনো সুখই ওই পেল না, শুধু মাতৃত্বের সুখটুকু পেতে চায়। সন্তান ট্যাক্স জন্ম দিতে চায় সে, কিন্তু কিভাবে সম্ভব? চিন্তা করতে করতে শুধু আলভির নামটাই মাথায় এলো লিজার। সুযোগ বুঝে ছুটল আলভির কাছে। দুপুরের রক্তারক্তির পর আলভি ঘর থেকে বের হয়নি। লম্বা শাওয়ার নিয়ে সবেমাত্র বিছানায় পিঠ লাগিয়ে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করা মাত্রই চোখের সামনে ভেসে উঠল মিষ্টির অসহায় মুখখানা। অভাব অনাটনের চিন্তায় ঘুম না হওয়া চোখের নিচটা কাল সেটে দেখাচ্ছে। খিদের জ্বালায় পেটে হাত চেপে রয়েছে আলভি, আর চোখ বন্ধ করে থাকতে পারল না। লাফ দিয়ে উঠে বসলো, জোরে জোরে নিঃশ্বাস ফেলল কয়েকবার। আলভি, দরজা খোল তাড়াতাড়ি। লিজার লঘু কণ্ঠের আওয়াজ শুনে আলভি দ্রুত দরজা খুলে দিল, তবে চোখ তুলে লিজার দিকে তাকালো না একটিবার। কি করে তাকাবে সেই সাহস যে তার নেই। মাথা নিচু করে রেখে জিজ্ঞেস করলো, কিছু বলবি লিজা? লিজা হাতে থাকা রিপোর্টগুলো আলভির দিকে এগিয়ে দিল। আলভি রিপোর্টগুলো নেড়ে চেড়ে বলল, কি এগুলো?
আমার প্রেগনেন্সির রিপোর্ট পজিটিভ। আলভি হাসল, অভিমানী কণ্ঠে বলল, তুই আত্মহত্যা কেন করেছিস না লিজা? অন্তত এই নরক থেকে তো মুক্তি পেতি। প্লিজ তুই মরে যা, আমি নিতে পারছি না। আমি তো সহজে মরতে চাই না আলভি। তোর বাপ ভাইয়ের তৈরি পাপের সাম্রাজ্যের নিরাশ দেখে তবেই মরব। আমি কি করতে পারি তোর জন্য? তোর ভাই জানতে পারলে এই বাচ্চাটাকেও বাঁচতে দিবে না। আমি বাচ্চাটাকে রাখতে চাই, মা হতে চাই। কি অন্যায় আবদার করেছিস তুই? অন্যায় তো আমি ইচ্ছে করে করিনি। প্রতি রাতে তোর ভাই যদি নিজের স্ত্রী ঘরে পরপুরুষ পাঠাতে পারে তবে পরপুরুষের বাচ্চা পেটে নেওয়াটা আমি অন্যায় মনে করি না। কিন্তু কোনো কিন্তু নয়। 10টি বছর ধরে আমার সাথে হওয়া সব অন্যায় সহ্য করে নিয়েছি। কোনো দিনের জন্য তোর কাছে আসিনি। আজ আসলাম নিজের সন্তানের জীবন ভিক্ষা চাইতে। আলভির সামনে শাড়ির আঁচল ধরে কাঁদতে লাগলো লিজা। আমি জানি না এই গর্ভে কার সন্তান, তার পিতৃপরিচয় চাই না। আমি শুধু জানি যে আসবে সে আমার সন্তান, তাকে আসতেই হবে। আর তুই আমার পাশে ঢাল হয়ে দাঁড়াবি, কথা দে। আমার সন্তানের কিছু হতে দিবি না, কথা দে। আলভি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা তো তাকে ভরসা করেই তার ভাইয়ের সাথে বিয়েতে মত দিয়েছিল, কিন্তু সেই ভরসা সে রাখতে পারেনি, কারণ তখন সে আপেক্ষিক ছিল, ছোট। তার মতামতের কোনো ভ্যালু ছিল না। কিন্তু আজ সময় এসেছে লিজার ঢাল হয়ে পাশে দাঁড়ানোর, ভরসা জায়গাটা শক্ত করে তোলার, বিবেকের দংশন থেকে বাঁচতে। আলভি স্পষ্ট ন্যায়পরায়ণ কণ্ঠে বলল, কথা দিলাম লিজা, তোর সন্তান পৃথিবীর আলো দেখবে, তাকে দেখতেই হবে। লিজা আলভিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কান্না করে দিল। আলভি তার স্নেহের হাত লিজার মাথায় রাখল। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে আলভি বলে উঠল, মিষ্টি বেঁচে আছে লিজা। লিজা আঁতকে উঠল। খুশি হলো কিনা বোঝা গেল না, তবে চোখে মুখে ভয় ধরা দিল। কাপা গলায় বলল, ওকে মেরে ফেল আলভি, নয়তো অনেক দূরে পাঠিয়ে দে। ওকে এই পাপের রাজ্যে আনিস না, ওর জীবনটা নরক হয়ে যাবে। আমাকে ভাইয়ার মতো ভাবিস না লিজা। কিভাবে বাঁচাবি মিষ্টিকে? নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বাঁচাবো। আর তোর বাপ ভাই হতে দিবে মিষ্টি আমার কলিজা। আমার কলিজা কেউ হাত দিতে চাইলে তার কলিজাটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। লিজা আর কিছু বলল না, নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। লিজা বেরিয়ে যেতেই পর্দার আড়াল থেকে বেরিয়ে দাঁত বের করে বিশ্রী হাসি দিল আবির ওয়াহিদ। বিড়বিড় করে বলল, তোর মিষ্টির রস আগে আমি টেস্ট করব ছোট। তানজিল নেশায় বোধ হয়ে বিছানায় উপুর হয়ে পড়ে আছে। পিঠের ওপর অজস্র নখের আঁচড়, ফ্লোরে এলোমেলোভাবে একটি মেয়ে বসে কান্না করে যাচ্ছে। কিছুক্ষণ আগে মেয়েটিকে জোর করে নিজের ফ্ল্যাটে তুলে নিয়ে এসে অমানবিক নির্যাতন চালায় তানজিল। নিজের পিপাসা মিটিয়ে ভারী শরীর নিয়ে আয়েসিভাবে শুয়ে আছে বিছানায়। এতক্ষণ মেয়েটির গোংরানো তাকে পৈশাচিক আনন্দ দিলেও এখন কান্নার শব্দগুলো বিরক্ত লাগছে তার কাছে। নিজের ভারী শরীরটা টেনে উঠিয়ে মেয়েটির থুতনি চেপে ধরল। মেয়েটি ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। আলভি ভারী কণ্ঠে বলল, একটু আগে যা হয়েছে সব ভিডিও করে রেখেছি। যদি কারো কাছে বলতে যাস সোজা ইন্টারনেটে ভাইরাল করে দেব। মানুষ শোকানের মতো তৃপ্তি নিয়ে তোর নগ্ন দেহ দেখবে আর আনন্দ নেবে। হিগোলগে আমার কোনো শত্রুতা নাই বাপজান, ঠিক মতো ভাড়া দেয় না, দেখা একটু ভয় দেখায়।
ভদ্রমহিলা ভয়ে থরথর কাঁপছে। সামনের টেবিলের উপর আলভি একটা চাকু হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে। আচ্ছা, এই চাকুটা যদি আপনার গলায় চালাই, ঠিক কয় সেকেন্ডের মাথায় আপনি মরে যাবেন? মহিলাটি ভয়ে কাঁপছে তো বটেই, এই শীতের রাতেও তীর তীর করে ঘামছে। বড় করে ঢোক গিলে বলল, বাবা, আমার ভাড়া লাগবে না, ওরা আজ থেকে ফ্রি থাকবো, কোনো সমস্যা নেই আমার। মহিলার কথা শুনে আলবি বাঁকা হাসলো। পকেট থেকে 20,000 টাকার একটি বান্ডিল বের করে দিয়ে বলল, এখানে ওদের ভাড়ার চেয়েও বেশি টাকা আছে। কালকে টাটকা খাসির মাংস আর গরুর মাংস কিনে এনে সুন্দর মতো রান্না করে ওদেরকে নিয়ে আসবেন। আর হ্যাঁ, ভুলেও যেন আমার নাম বলবেন না, তাহলে এই চাকুটা সোজা গলায় চালিয়ে দিব। মহিলাটি ভয় পেয়ে 2 হাত দিয়ে গলা চেপে ধরে। আলভি চুপচাপ অন্ধকারে মিলিয়ে যায়। পরের দিন সকাল হতে না হতেই মিষ্টিদের কলিং বেল বাজিয়ে যাচ্ছে কেউ। মিষ্টি ব্যস্ত হয়ে দরজা খুলে সামনের মানুষটাকে দেখে মুখটা চুপসে ফেলল। সকাল সকালে কে এলো রে মিষ্টি? সুমা বলতে বলতে দরজার দিকে তাকিয়ে থেমে গেল। বাড়িওয়ালা মুখে হাসি টেনে কিছু বলতেই যাবে, সুমা চেঁচিয়ে উঠল, এই মহিলা, আপনাকে না বলেছি 3 দিন পর আসতে? 3 দিন কি হয়েছে হিসেব জানেন না? আরে আম্মারা, রাগ করো কে? তোমাকে আজ থেকে কোনো ভাড়া দেওয়া লাগবে না। তোমরা আমার বাসায় থাকবা, মাগনা থাকবা আজ থেকে, নিজের বাড়ি মনে কইরা। সুমা আর মিষ্টি যেন আকাশ থেকে পড়ল। এই মহিলা দিনে দিনে এত পরিবর্তন হলো কিভাবে? এই মিষ্টি আমাকে চিমটি কাটতো, চোখের সামনে কি সব সত্যি হইতাছে? সুমার কথা মিষ্টির কানে গেল না। আশ্চর্যের রেশ যেন এখনো কাটছে না। আম্মারা, তোমাকে জন্য খাসির মাংস আর রুটি আনছি, যাও বইয়া খাইয়া নেও। দুপুরে কিছু রান্ধো না, আমি রান্ধা দিয়া যামু নি। হাতের বাটিটা মিষ্টির হাতে দিয়ে দিতে বলল, ভাড়া দেই না বলে খাবারের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলতে চাচ্ছেন, তাই তো বলি এত ভালো ব্যবহার কেন? তবা তবা মা, তোমাগরে বিষ দিলে আমার কল্লা আর কল্লার জায়গায় থাকবো না কি? মিষ্টি সন্দেহ করলো। না না, কিছু না, তোমরা বরং খাইয়া নেও, আমার মেলা কাম পইরা আছে। মহিলাটি হনহনিয়ে চলে গেল। মিষ্টি আর সুমা এখনো বিশ্বাস করতে পারছে না যে মিষ্টি কাল এসে এত বাজে কথা বলে গেল। পুলিশের ভয় দেখালো, সে কিনা এক রাতের মধ্যেই পাল্টে গেল। সোজা ভাড়ায় মাফ করে দিল। আজব ব্যাপার। ধুর, এত ভেবে কি করব? খিদায় পেটটা চোচো করছে, চল খেয়ে নেই। অনেক দিন পর 2 বান্ধবী মাংস খেলো, মনের আনন্দে তৃপ্তি সহকারে। খাওয়া দাওয়া শেষ করে 2 জন ভার্সিটির পথে হাঁটা ধরলো। এই 2 দিন হেঁটেই যেতে হয় তাদের, রিক্সা ভাড়ার টাকা নেই। মাস শেষ হতে কয়েকদিন বাকি, তারপরে টিউশনের বেতন হাতে পাবে। এই কয়েকদিন একটু কষ্ট করতে হবে। মিষ্টি হঠাৎ কোনো পুরুষের কণ্ঠ পেয়ে দাঁড়িয়ে যায়। 2 জন পেছনে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে এক দেখাতেই চিনে ফেলে মিষ্টি। কেমন আছো মিষ্টি? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আবির ভাই, তোমার বান্ধবীর জ্বালায় কি আর ভালো থাকা যায়? কেন, কি করেছিলি যা? আলভির কাছে যখন থেকে শুনলো তুমি বেঁচে আছো, তখন থেকেই তোমার জন্য দেখা করার জন্য জ্বালিয়ে মারছে। অনেক কষ্ট করে তোমাকে খুঁজে বের করলাম। তুমি প্লিজ
চলো একবার লেজার সাথে দেখা করেই চলে আসবে। তবে আলভি আমাকে চিনেও না চেনার ভান করতো। মনে মেনে নিতে ভাবলো মিষ্টি। মুখে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। মিষ্টির নীরবতা দেখে আবির বলল, ভয় নেই, আমরা বাবার সাথে থাকি না, বাবার সাথে সব সময় সম্পর্ক শেষ করে দিয়েছি। আমি আর লিজা একা থাকি, তুমি নিশ্চিন্তে যেতে পারো। এতদিন পর বান্ধবীর সাথে দেখা করার লোভ সামলাতে পারলো না মিষ্টি। সুমার দিকে তাকিয়ে বলল, তুই চলে যা সুমা, আমি একটু আসছি। উনি কে? মিষ্টি। আলভি ওয়াহিদের বড় ভাই আবির ওয়াহিদ, আমার ছোটবেলার বান্ধবীর হাজবেন্ড। আচ্ছা, সাবধানে যাস। চলুন। আবিরের দিকে তাকিয়ে বলল মিষ্টি। মিষ্টিকে গাড়িতে উঠিয়ে ঘাড় বাঁকিয়ে শয়তানি হাসি দিল আবির। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।